একদম সোজাসুজি আজকের মূল বিষয়ে চলে যাই। আজকের এই আলোচনাটা একেবারে অন্যরকম। শতাব্দীর পর শতাব্দী আর মহাদেশ থেকে মহাদেশ পার হয়ে আসা এমন একটা অবিশ্বাস্য গল্প আজ আমরা জানব, যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। আমরা এমন একজনের কথা বলতে যাচ্ছি, যার প্রভাব শুধু আধ্যাত্মিক জগতেই আটকে থাকেনি, বরং প্রকৃতি আর বন্যপ্রাণী সংরক্ষণেও আক্ষরিক অর্থেই এক বিশাল ভূমিকা রেখেছে। চলুন শুরু করা যায়। আচ্ছা, একবার ভাবা যাক তো, নবম শতাব্দীর একজন সুফি সাধক কিভাবে একটা চরম বিপন্ন প্রাণী প্রজাতি রক্ষাকর্তা হয়ে উঠতে পারেন। শুনতে একদম অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই আজকের এই ঐতিহাসিক আর জীবতাত্ত্বিক রহস্যের মূল চাবিকাঠি। তো গল্পের শুরুটা হচ্ছে প্রথম পর্বে, বোস্তামের শৈশব আর নবম শতাব্দীর ইরানের এক বালককে নিয়ে। সালটা ৮০৪ খ্রিস্টাব্দ। ইরানের বোস্তাম শহরে জন্ম নেন আবু ইয়াজিদ তাইফুর, যাকে সারা বিশ্ব আজ বায়েজিদ বোস্তামি নামে চেনে। পার্সি ধর্মাবলম্বী পরিবারের এই সন্তান ছোটবেলা থেকেই কোরআন অধ্যয়নে একেবারে ডুবে থাকতেন, আর মা বাবার প্রতি কৃতজ্ঞতা বা সেবার বিষয়টা তিনি খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। একটা সময় মায়ের অনুমতি নিয়েই সৃষ্টিকর্তার খোঁজে তিনি ঘর ছাড়েন। এরপর দীর্ঘ ৩০টা বছর তিনি সিরিয়ার মরুভূমিতে খালি পায়ে ঘুরে বেড়িয়েছেন, নিমগ্ন ছিলেন কঠোর তপস্যায়। এরপর আমরা আসছি দ্বিতীয় পর্বে, ভক্তির এক রজনী, জলের পাত্র আর সেই কনকনে শীতের রাত। মজার ব্যাপার হল, তার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক জ্ঞানটা কিন্তু সেই বিশাল মরুভূমিতে আসেনি, এসেছিল একেবারে নিজের ঘরে। এক শীতের রাতের কথা। অসুস্থ মা হঠাৎ জল খেতে চাইলেন, কিন্তু দেখা গেল ঘরের জলের পাত্র একেবারে খালি। অগত্যা গভীর অন্ধকারে বহু দূরের এক ঝর্ণা থেকে জল নিয়ে ফিরলেন তিনি। এসে দেখেন মা আবার ঘুমিয়ে পড়েছেন। এখন মায়ের ঘুম ভাঙালে তো কষ্ট হবে, তাই সেই কনকনে শীতের মধ্যে এক গ্লাস জল হাতে নিয়ে সারা রাত মায়ের শিওরে ঠাই দাঁড়িয়ে রইলেন তিনি। শীতের তীব্রতা এতটাই বেশি ছিল যে হাত অবশ হয়ে আসছিল, এমনকি জলের পাত্রটা আক্ষরিক অর্থেই বরফ হয়ে হাতের সাথে আটকে গিয়েছিল। এই অমানবিক কষ্ট সহ্য করার পর তার নিজের উপলব্ধিটা ছিল অসাধারণ। তিনি বলেছিলেন, সেই রাতেই প্রভু আমাকে সেই সব কিছু প্রকাশ করে দেখালেন যা আমি জানতে চেয়েছিলাম। ভোরবেলা মা জেগে উঠে ছেলের এই সীমাহীন ত্যাগ দেখে আবেগে কেঁদে ফেলেন, মন থেকে প্রাণ ভরে দোয়া করেন। আর এই একটা রাতের চরম সহনশীলতা আর নিঃস্বার্থ মাতৃভক্তি তার আধ্যাত্মিক জাগরণের পথ খুলে দেয়। এখন আমরা দেখব তৃতীয় পর্ব, সুফি পথ আর কর্মের মাধ্যমে প্রজ্ঞা। এখানে দারুণ একটা বৈপরীত্য আছে। একটু খেয়াল করলেই বোঝা যায়, একদিকে মরুভূমিতে খালি পায়ে ৩০ বছরের অকল্পনীয় কষ্ট আর কঠোর তপস্যা, আর ঠিক তার উল্টো দিকে মাকে কেবল এক গ্লাস জল পান করানোর মতো একেবারে সাধারণ একটা ভালোবাসার কাজ। তার দর্শনে এই সাধারণ সেবাটুকুর মূল্যই ছিল সবচেয়ে বেশি। তার দর্শন বা শিক্ষাকে যদি আমরা একটু সহজ কথায় বলি, তবে তিনি বিশ্বাস করতেন মানুষের উদারতা হওয়া উচিত ঠিক সমুদ্রের মতো বিশাল। দয়া হবে সূর্যের মতো উজ্জ্বল, যা সবাইকে আলো দেয়, আর নম্রতা হবে এই পৃথিবীর মতো, যে সবকিছু নীরবে সহ্য করে। নিজের আরামায়েশ বিসর্জন দিয়ে অন্যের জন্য কষ্ট বরণ করে নেওয়াই ছিল তার কাছে প্রকৃত সুফিবাদ। আধ্যাত্মিক অহংকার নিয়ে তিনি কিন্তু খুব কড়া কথা বলেছিলেন। তার মতে, যে ব্যক্তি তার ধর্মানুষ্ঠানের ওপর নির্ভর করে অহংকার করে, সে পাপীর চেয়েও অধম। মানে, নিজের ধার্মিকতা নিয়ে গর্ব করার কোনো সুযোগই তিনি রাখেননি। তিনি শুধু মুখে বলতেন না, নিজের জীবনেও এগুলো অক্ষরে অক্ষরে পালন করতেন। যেমন বলা যায়, হজের জন্য জমানো সব টাকা তিনি এক দরিদ্র ব্যক্তিকে নির্দ্বিধায় দান করে দিয়েছিলেন। আরেকটা ঘটনা বলি, এক যুবক একবার রেগে গিয়ে তার মাথায় বাদ্যযন্ত্র দিয়ে আঘাত করে। তিনি কিন্তু একটুও রাগলেন না, উল্টো সেই যুবককে মিষ্টি আর একদম নতুন একটা বাদ্যযন্ত্র কিনে পাঠালেন। মানে ভাবা যায়, ধর্মীয় আনুষ্ঠানিকতার চেয়ে সরাসরি দান আর নিঃশর্ত ক্ষমাই ছিল তার আসল পরিচয়। এবার চলে যাচ্ছি চতুর্থ পর্বে, চট্টগ্রামের মাজার, সীমানা ছাড়িয়ে এক উত্তরাধিকার। ৮৭৪ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর একটা বিস্ময়কর ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামি তার পুরো জীবন মধ্যপ্রাচ্যে কাটালেও তার আধ্যাত্মিক প্রভাব এতটাই বিশাল ছিল যে বহু দূরে আমাদের দক্ষিণ এশিয়ার চট্টগ্রামে তার সম্মানে একটা মাজার গড়েছে। আর আজও, এত বছর পরও, এটা অসংখ্য মানুষের কাছে এক গভীর শ্রদ্ধার জায়গা। ঠিক এখানেই আজকের আলোচনার সবচেয়ে চমকপ্রদ বাঁকটা চলে আসে। নবম শতাব্দীর একজন সুফি সাধকের মাজারের সাথে আজকের দিনের আধুনিক প্রাণীবিজ্ঞানের আসলে কি সম্পর্ক থাকতে পারে? কিভাবে এত পুরনো একটা ইতিহাস হঠাৎ করে একটা বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাথে মিলে গেল? এর উত্তর মিলবে পঞ্চম পর্বে, বোস্তামির কাছিম, একটি পবিত্র অভয়াশ্রম। এই অভাবনীয় গল্পের কেন্দ্রে রয়েছে নিলসোনিয়া নিগ্রিকান্স, যাকে আমরা সবাই
বোস্তামির কাছিম বা কচ্ছপ নামেই চিনি। কালো, নরম খোলসযুক্ত এই প্রাণীটি মারাত্মক রকমের বিরল। আন্তর্জাতিকভাবে একে একেবারে চরম বিপন্ন হিসাবে ধরা হয়। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল চট্টগ্রামের ওই মাজারের পুকুরটাতেই এই বিলুপ্তপ্রায় প্রজাতিটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক চমৎকার আশ্রয় খুঁজে নিয়েছে। একটা পরিসংখ্যান দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধারণা করা হয় মাজারের এই পুকুরটিতে বর্তমানে মাত্র 150 থেকে 350টির মতো এই বিরল কাছিম বেঁচে আছে। মাজারের তত্ত্বাবধায়ক আর সেই শত শত বছরের পুরনো লোককাহিনীর জোরেই এই প্রাণীগুলো আজ পর্যন্ত মানুষের হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত। আর এই সুরক্ষিত পরিবেশে থাকতে থাকতে কাছিমগুলো কিন্তু বেশ বড়সড় হয়ে ওঠে। এদের দৈর্ঘ্য সাধারণত 90 থেকে 100 সেন্টিমিটার, মানে প্রায় 1 মিটারের কাছাকাছি হতে পারে। রীতিমতো বিশাল আকারের, তাই না? যুগ যুগ ধরে স্থানীয়দের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে হজরত বায়েজিদ বোস্তামি নিজেই হয়তো ইরান থেকে এই কাছিমগুলো সাথে করে নিয়ে এসেছিলেন। আর এই বিশ্বাসের কারণে কাছিমগুলোকে শতাব্দী ধরে পবিত্র বলে মানা হয়েছে, যার ফলে এরা টিকে গেছে। যদিও প্রথম দিকে বিজ্ঞানীদের ধারণা ছিল এগুলো হয়তো এই অঞ্চলের স্থানীয় কোনো প্রাণী নয়। বিজ্ঞানীদের এই রহস্য উন্মোচনের যাত্রাটাও কিন্তু দারুণ। 1931 সালে প্রাণীবিজ্ঞানীরা প্রথম এদের মাজারের নিজস্ব একটা অনন্য প্রজাতি হিসেবে চিহ্নিত করেন। এরপর 2002 সালে IUCN এগুলোকে চরম বিপন্ন ঘোষণা করে। কিন্তু আসল চমকটা আসে 2007 থেকে 2012 সালের মধ্যে। ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা একদম নিশ্চিত প্রমাণ পান যে এই কাছিমগুলো আসলে বাংলাদেশেরই একান্ত স্থানীয় প্রজাতি। প্রকৃতি থেকে প্রায় হারিয়ে গেলেও স্রেফ ওই মাজারের পবিত্রতার কারণেই এরা এখনও পৃথিবীতে টিকে আছে। পুরো গল্পটা শুনলে আসলেই অবাক হতে হয়। মানুষের ভক্তি, বিশ্বাস আর প্রাচীন লোককাহিনী কিভাবে নিজেদের অজান্তেই একটা বিলুপ্তপ্রায় প্রজাতির জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ অভয়ারণ্য তৈরি করে ফেলল। মায়ের প্রতি গভীর ভালোবাসা আর ত্যাগের যে গল্পটা শুরু হয়েছিল, সেটাই আজ হাজার বছর পর একটা বিরল প্রাণীর জীবন রক্ষার গল্পে পরিণত হয়েছে। এই অবিশ্বাস্য ঘটনাটা শেষমেশ একটা প্রশ্নই রেখে যায়: নিঃস্বার্থ ভালোবাসার প্রভাব কি আসলেই কখনো শেষ হয়, নাকি তা যুগ যুগ ধরে সময়ের সীমানা পেরিয়ে এই প্রকৃতির বুকেই চিরকাল বেঁচে থাকে?